সবাইকে শুভ জন্মদিন। আর সঞ্চারী আমাদের 44-এ কমপ্লিট করে 45-এ পা দিল। এটা আমাদের একটা বিশাল গর্বের আর কি। সারা কলকাতার বা বাংলার খুব কম দলই আছে এত দূর পর্যন্ত আমরা নিয়ে চলি এবং আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। তো আমরা সবাই স্বপ্ন দেখি 50 তো মানে খুব কাছে, দুয়ারে টোকা মারছে আর কি, দুয়ারে 50। তো আমাদের আরও অনেক কিছু স্বপ্ন রয়েছে আগামী দিনের জন্য। তো এইভাবে যেন আমরা চলতে পারি, আমাদের গুরুমাকে নিয়ে, তাকে ঘিরে যেন তার আরও কিছু সৃষ্টি যাতে আমরা সবার সামনে তুলে ধরতে পারি, এই আশা আমরা রাখি। তো আমরা প্রথমে আজকের যে অনুষ্ঠান, আপনারা সবাই জানেন গুরু গাথা। আমরা গুরুর গান শুনি, গুরু আমাদের যা শেখান, যেভাবে চলতে বলেন সেভাবেই চলার চেষ্টা করি। এবং আজকে আমরা ঠিক করেছিলাম যে তার গুরুর সম্বন্ধে আমরা জানবো, গানে গল্পে তার গুরুকে আমরা স্মরণ করব। আমরা জানি যে শ্রদ্ধেয় শৈলজারঞ্জন মজুমদারের 125 বছর জন্মতিথি চলছে এই বছর। তো সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান। আমরা আমাদের প্রথমে দুটি সমবেত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি, তারপরে আমরা মূল অনুষ্ঠানে আমরা চলে যাব। প্রথমে সমবেত আমাদের সঞ্চারী কলাকেন্দ্রকে নিয়ে।
শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে গানের স্কলারশিপ পেয়ে একটি কিশোরী কলকাতা থেকে গেলেন ওখানে গান নিয়ে পড়াশুনো করতে। তো তিনি হোস্টেলে থাকতেন, কিন্তু তার রবীন্দ্রনাথের লেখা পড়তে পড়তে এমন হলো উনি হোস্টেলে রাত জেগে জেগে সেই সব লেখা পড়তেন, এবং রাত জাগার জন্য উনি প্রথমে বান্ধবদের থেকে নস্যি নিয়ে রাত্রিরে হাঁচতেন যাতে রাতটা জাগতে পারেন, ঘুম না আসে। তারপরে একদিন কি করলেন, প্রচুর তেঁতুল সারা রাত ধরে খেলেন আর রবীন্দ্রনাথ পড়ে গেলেন। পরের দিন সঙ্গীত ভবনে গেছেন, তার গুরু বলছেন, কি তোর ঠোঁটটা এরকম সাদা কেন রে, কি করেছিস? না, আমি সারা রাত তেঁতুল খেয়ে রবীন্দ্রনাথের নানা লেখা পড়ছিলাম। বলে, এসছিস গানের স্কলারশিপ নিয়ে, গানের গলাটা গেলে কি হবে? তো এইরকমই স্নেহপ্রবণ ছিলেন শৈলজারঞ্জন মজুমদার। এই গুরু ছিলেন শৈলজারঞ্জন মজুমদার, এবং যে বালিকার কথা বললাম তিনি ছিলেন সুচিত্রা মিত্র। তো এহেন মানুষটি 1900 সালে জন্মগ্রহণ করেন। 125তম জন্ম শতবার্ষিকী আর কি, জন্মজয়ন্তী আমরা পালন করছি। আর শৈলজাবাবুর সম্পর্কে যেটা বল, উনি রসায়ন বিদ্যার অধ্যাপক হিসেবে শান্তিনিকেতনে প্রফেসর হিসেবে যুক্ত হন 1932 সালে, এবং সেখান থেকে 1939 সালে উনি সঙ্গীত ভবনের অধ্যক্ষ হয়ে গেলেন। মানে 7 বছরের মধ্যে রবীন্দ্রনাথের এত কাছের হয়ে গেলেন, এবং গান নিয়ে রবীন্দ্রনাথ তার উপর এত নির্ভরশীল হয়ে গেছিলেন শেষের দিকে সমস্তটাই ওনার হাতে সঁপে দিয়েছিলেন। এবং 1960 সালে উনি ওখান থেকে ইস্তফা দিয়ে চলে আসেন কলকাতায়। সঙ্গীত সুরঙ্গমা তার প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেন। তো এই শৈলজারঞ্জন মজুমদারকে নিয়ে রবীন্দ্রনাথ তাঁরই জন্মদিনে রবীন্দ্রনাথ একটি লেখা লিখেছিলেন, জন্মদিন এলো তব আজি ভুরিল এ সঙ্গীতের সাজি, বিজ্ঞানের রসায়ন রাগিনীর রসায়নে পূর্ণ হলো তোমার জীবনে, কর্মের ধারায় তব রসের প্রভাব যেথা মিশে, সেইখানে ভারতীর আশীর্বাদ অমৃত বরষে। এই লেখা রবীন্দ্রনাথের কাছ থেকে তার জন্মদিনে পান। তো এই মানুষটি, যিনি 150রও বেশি এই শেষ দিকে এসে গানের স্বরলিপি করেছেন, তার যে কজন এখন অল্প কিছুজন ছাত্রছাত্রী রয়েছেন, তাদের মধ্যে আমাদের গুরু শ্রদ্ধেয় জয়ন্তী প্রকাশ তো অন্যতম। আজকে সঞ্চারীর জন্মদিনে আমরা তার কাছ থেকে শুনতে চেয়েছি তার গুরুর সম্পর্কে, তিনি তার থেকে যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন সেই সব স্মৃতি কথা, এবং যেরকম গান শিখেছেন সেই সব গানের একটু টুকরোজ আমরা শুনবো। তো মাসিমার কাছে এবার আমরা সরাসরি আসি। প্রথমেই বলি যে মাসিমার সঙ্গে ওনার কিভাবে পরিচয়, এটা দিয়ে যদি শুরু করেন। হ্যাঁ, সেটা বলার আগে এই যেটা নিয়ে দেবাংশু যেভাবে শুরু করলো, তো এটা শৈলজাদা সবসময় বলতে খুব মজা পেতেন, এবং ওর যে বই যাত্রাপথের আনন্দগান তাতেও লিখেছেন। রবীন্দ্রনাথ ওকে বলতেন, তো উনি জিজ্ঞেস বলতেন আর কি, যে গুরুদেবকে আমি যখন জিজ্ঞেস করতাম যে আমি এলাম এক কাজ নিয়ে, চলে গেলাম আরেক জায়গায়, লোকজনকে আমি কী বলবো? বলে, লোকে জিজ্ঞেস করলে বলবে যে আমি কেমিক্যাল মিউজিক শেখাই অথবা মিউজিক্যাল কেমিস্ট্রি পড়াই। তো আসলে রবীন্দ্রনাথ যেমন রসিক ছিলেন, শৈলজাদাও ভীষণ রসিক মানুষ ছিলেন। ছোট 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 কথাতে সেগুলো বোঝা যেত। তা আমার সঙ্গে প্রথম দেখা বললে যে দেখাটা হবে, সেটা আমি তাকে চিনিনি। আমাদের বাড়িতে, আমাদের তখন বলতে গেলে বেশ ঠিক পাড়াগা বলবো না, কিন্তু ঢাকুরিয়া তখন শেয়াল ডাকতো, বেশ 1 ইঞ্চি সাইজের মশা ঘুরে বেড়াতো। আমাদের বাড়িতে অনেকটা জমির মধ্যে বাড়ি ছিল, বাগান ছিল, সেখানে দেয়ালে মাঝে মাঝেই তক্ষক চলে আসতো, এরকম করছে। এবং সেটা মানে ওই বাড়ি হয়েছিল 1944 সালে, এবং তখন থেকে ওখানে বসবাস। এবং আমার দিদিরা ওখানে শান্তিনিকেতনে পাঠভবনে 2 দিদি, ঠিক আমার ওপরের যে 2 দিদি, তারা ওখানে পড়াশুনো করেছেন।
পড়াশুনো বলতে স্কুল, মানে যেটাকে পাঠভবন বলা হয়, এবং কলকাতার পাঠভবনও কিন্তু এই পাঠভবনের নাম থেকেই হয়েছে, কারণ ওখানে শান্তিনিকেতনের লোকেরাই ওই স্কুলটা তৈরি করেন। তো ওই সময় ছাত্র শিক্ষকের সম্পর্ক এমন ছিল যে যে কোনো মানে যে কোনো ছুটি ছাটায় যখন তারা বাড়ি আসছেন, অনেক সময় বাড়ি থেকে কেউ আনতে যেতেন না, ওই মাস্টারমশাইরা নিয়ে এসে বাড়ি তক পৌঁছে দিতেন। তো এইরকম কারণে তখন শান্তিনিকেতনের অধ্যাপকেরা, মানে আরও হয়তো অনেকেই এসেছেন, কিন্তু পরবর্তীকালে যাদের সঙ্গে আমার যোগ হয়েছে তাদের মধ্যে একটু আগে আমি অমিতাভ চৌধুরীর কথা বললাম, সুভাষ চৌধুরী, বিশ্বজিৎ রায়, এবং তাদের মধ্যে শৈলজা দাও ছিলেন। কিন্তু আমি তখন সত্যি করে তখন তাকে খুব একটা চিনতাম না, সেইভাবে চিনতাম না, কাউকেই চিনতাম না। আমি একটু অন্য মানে একটা ইয়েতে, আপনার বাড়িতে তো হেমন্ত মুখোপাধ্যায়, শৈলেশ, আমাদের বাড়িতে প্রচুর, মানে এখন এটা যদি বলতে যাই না অন্যদিকে চলে যাবে, আমার বাড়িতে প্রচুরই লোকজন গাইয়ে আসতেন, যারা গান করতেন তখন নামকরা মানুষেরা। তার একটা কারণ ছিল, আমাদের বাড়ি ঢাকুরিয়ায় ছিল, এবং ঢাকুরিয়ায় তখন খুব নামি নামি সন্ধ্যা মুখোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায়, সুধীরলাল চক্রবর্তী, সতীনাথ মুখোপাধ্যায় প্রভূত প্রচুর লোকজন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম বোধহয় বলেছি, ছিলেন। এবং আরেকটা ছিল বারিন্ধর বলে, মানে এটা খুব সংক্ষেপে বলিনি, বারিন্ধর বলে, যিনি ইমপ্রেসারিও আজকাল বলে, উনি জলসার আয়োজন করতেন, এবং তার ফলে প্রচুর লোকজনের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। এবং আমাদের বাড়িতে একটা বড় উঠোন ছিল, খুব স্বাভাবিকভাবেই, অত পুরনো বাড়ি, ওখানে আমাদের ঘরগুলোর মাঝখানে বড় একটা উঠোন ছিল। তো সেই উঠোনে এই এখন যেমন এই ঘরটার মধ্যে এত এত লোক এসে যায়, অনুষ্ঠান হয়, তখন আমাদের বাড়িতেও ওরকম দেখেছি। হঠাৎ স্কুল থেকে ফিরে দেখতাম শামিয়ানা লেগে গেছে, মাইক্রোফোন এসে গেছে, কী সব জানি হচ্ছে, আর গাড়া, মানে ওরা খুব ক্যাজুয়ালি আসতেন, গান করতেন, তারা শুনতো, ওই পাড়ার লোকজনেরাই শুনতেন, খুব ঘরোয়া পরিবেশে। এবং আরেকটা কারণ ছিল, হেমন্ত মুখোপাধ্যায়ের গুরু, যা মানে হেমন্ত মুখোপাধ্যায় যাকে গুরু বলে মানতেন, শৈলেশ দত্তগুপ্ত, উনি আমার জ্যাঠামশাই ছিলেন, এবং কাছে কাকুলিয়াতে থাকতেন, এবং সেখানেও আমি তাকে দেখেছি, কিন্তু বুঝিনি যে উনি হেমন্ত মুখোপাধ্যায়। মানে কি হয় এমন, মানে এত সহজভাবে, যে আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না লাজ, ছিল না ভয় বলে, তো সেই রকম করে তাদের চেনা। আর তারপরে শৈলজাদাকে মানে জ্ঞান, মানে শৈলজা দা বলে যখন চিনেছি, সেটা পরীক্ষার হলে, উনি পরীক্ষা নিতে এসেছিলেন গীতবিতানে, এবং সবাই খুব ভয় দেখিয়েছিলেন, যার জন্যে মানে এটা বলা হয়েছিল যে তানপুরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তবলা সঙ্গে খুব প্রতাপদা বলে আমাদের গিয়েছিলেন, যিনি তবলা পাখোয়াজ বাজাতেন, খুব করে প্র্যাকটিস করেছি, আর প্রচণ্ড ভয় নিয়ে সামনে বসেছিলাম, কিন্তু যা হোক উতরে তো গেছি। ওই দেখা, তারপরের দেখা একটা অনুষ্ঠানে, সেখানে নিহারদা আমাকে গান করতে নিয়ে গিয়েছিলেন, আমার মনে আছে গানটি এই জন্যে, নিহার বিন্দু সেন, এবং নিহার বিন্দু সেনের স্ত্রী গীতা সেন, যার কাছে আমি পরবর্তীকালে পাঠ নিয়েছি সঙ্গীতের। তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু নিচে খোলা হয়, এই গানটা করেছিলাম, এবং সেই গানটা কি গাইব কি, আমি স্টেজে বসে দেখি ওই পরীক্ষকটি আমার সামনে বসা। তো এবং যাই হোক সেখানে উতরে গেছি, আসাতে মানে নেমে এসে আমার মা ছিলেন, বললেন, প্রণাম করেছি, তখন বললেন তোমার মেয়ে, তুমি তো রত্নগর্ভা। আসলে এটার পেছনে কারণ ছিল, আমার যে দিদি, দুই দিদি ছিলেন, একজন তখন ক্লাস, আমার ঠিক মনে নেই, 7-8 পড়েন সম্ভবত, তখন ঠিক চণ্ডালিকায় প্রকৃতির নাচ করেছিলেন, সঙ্গীত ভবনে কিন্তু ছিলেন না, পাঠভবনে পড়াশোনা করতেন। এবং আমার রাঙাদি
তিনি তার থেকে একটু উঁচুতে পড়তেন। যে কোনো অনুষ্ঠানে শৈলজাদা রাঙাদিকে গান করতে নিতেন। যে এই ভালোবাসা এবং ওদের প্রতি ছিল, তো সেটা আমার মনে আছে। আর ওই যে বললাম রসিক ছিলেন, বললেন তুমি তো রত্নগর্ভা, রত্নদের যত্ন কর, তো সেইটা মনে আছে। আর তার পরবর্তীকালে তখন আমার সেইবার আমার রেডিওর গান গেয়েছিলাম বাসন্তী হে ভুবনমোহিনী, এবং আমি গীতাদির কাছে যে শিখেছি, গীতাদিও কিন্তু শৈলজাদারই ছাত্রী, এবং প্রতি পদেই সেটা বলতেন যে শৈলজাদা এরম করে করতে বলতেন। কাজে ওটা ছিলাম আমি বাসন্তী হে ভুবনমোহিনী গানটা মুখে ফিরে এসে অনেকেই তালে ফেলে দেন, কিন্তু শৈলজাদা ওরকম করে করাতেন না, মুখটা মুক্ত ছন্দেই করাতেন। এবং সেইটার পরেই আমি গেছি নীলিমা সেনের বাড়িতে। নীলিমা সেন আবার আমার বৌদি হতেন। বৌদি মানে আমার বাবার পিসিমার পুত্রবধূ, এবং এই পিসিমার কারণেই আমার 2 দিদি শান্তিনিকেতনে যাওয়া। তো নীলিমা সেনের কাছে গেছি, বৌদির কাছে গিয়ে দেখেছি শৈলজাদা, প্রণাম করেছি, ওর নাম বলেছি। উনি মুখের দিকে তাকিয়ে বলছেন তুমি তো পুরাতনপন্থী। খুব ভয় পেয়েছি, বুঝে নিয়েছি ব্যাপারটা কি, যে মানে পুরাতনপন্থী বলে অপাংতেহ না কি। তারপর উনি চলে গেছেন। পরে বৌদিকে জিজ্ঞেস করলাম যে এটা কি বললেন, বললাম বুঝতে পারিনি এই যে রবীন্দ্রসঙ্গীত মানে পুরাতন পন্থায় গান করছো, নতুনের দিকে মানে নতুন নানান রকম চেঞ্জেস তখনই আসতে শুরু করেছে, তো সেটা যে করেনি, তো সেই জন্যে বলেছেন এটা প্রশংসা বাক্য, খুব ভালো কথা। আর তারপরে গান শিখতে যাওয়াটা সেইটা আমার কাছে বড্ড মূল্যবান একটি ঘটনা। আমি তখন মায়াদির কাছে বেশ কিছুদিন গান শিখছি, তালিম নিচ্ছি। মায়াদি আমাকে বলছে একদিন, এটা হবে বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরকম, আমাকে যেতে বললেন, এই শৈলজাদা তোকে খুঁজছেন, তোকে পাচ্ছেন না। আমি মানে কি বলবো, যে শৈলজাদা খুঁজছেন আমি যাচ্ছি না, মানে এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং শৈলজাদা খুঁজে বলেছেন আমাকে যেতে, তারপরের দিন থেকেই আমার যে যাওয়া শুরু হলো, এবং সেই যাওয়া কিন্তু খুব কষ্টকর। এখন অনেকেই বলে অনেক দূর থেকে আসতে হয়, কষ্ট করে আসতে হয়। তখন এখান থেকে তারাতলা গিয়ে একটা কি বাস ছিল, সেটা সোজা সল্টলেক যেত, কিচ্ছু বিশেষ ছিলই না অত ব্যবস্থা, প্রায় ঘন্টা 1.5 লেগে যেত যেতে আসতে, আর বাকি সময়টা তো গান শিখতাম। এটা কিরকম সালের কথা বলছেন? তখন আপনার সঞ্চারী হয়ে এটা, হ্যাঁ তখন এটা বোধহয় 92 সালের পরে চলে গেছে, 84 বোধহয়, 85ও হতে পারে, 84-85 এরকম সময়। তো ওই ওনার কাছে যাওয়া, এবং উনি একটা অনুষ্ঠানের জন্য ডেকেছিলেন, সে ওখানে ওনার গান শেখা, এবং তারপরে সপ্তাহে একটা দিন তো যেতামই, তাছাড়াও হয়তো অনুষ্ঠানের কারণে, মহড়ার কারণে হয়তো তাও গেছি, এইভাবেই দেখা। তো জানা মানে প্রথম দিনের কোনো অভিজ্ঞতা, মানে গান শিখতে যাওয়ার যে খুঁজছেন? হ্যাঁ, গিয়ে তখন প্রথম দিনের অভিজ্ঞতা বলতে উনি ওনার মতন, এই তো এসে গেছে, তোমাকে তো আমি খুঁজছিলাম, তুমি কোথায় লুকিয়ে বসেছিলে, মানে এরকম করেই কথা বলতেন আর কি। তো তখন আমাকে একটি গান অনুষ্ঠানের জন্য শেখালেন, যেই গানটি বা সেই অনুষ্ঠানটি বহুবার বহু জায়গায় হয়েছে। আমার প্রথমটি হয়েছিল রামমোহন লাইব্রেরি, নর্থ ক্যালকাটায়, এবং তারপরে বেশ কয়েক জায়গায় হয়েছে। এবং মহড়াগুলো হতো কেসি দাস, রসগোল্লা, কেসি দাসের বাড়িতে, আমরা ওখানে প্রায় মহড়া করতে যেতাম। তো আর এই গানটি, এইটাই আমার প্রথম শেখা, ওনার কাছে বসে প্রথম শেখা গান। মাঝে মাঝে তব দেখা পাই, কিন্তু
এখন যেভাবে যেই আখর দিয়ে যে গানটি হয় সেরকম করে করার নেই। অন্য সুর ওটা আছে স্বরলিপিতে, ওটি রয়েছে অন্য সুরে, কাছাকাছি কিন্তু তফাৎ আছে একতালে। এবং গানটি উনি খোলে গাওয়াতেন, তো খোলের সাথে আমি গানটি করছি। জি, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, মনে কো আলোকে আখির মরুকে, তোমায় যবে পাই মনে কো আলোকে আখির মরুকে, তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সোনা ভয়ে ভয়ে, হারাই হারাই সোনা ভয়ে ভয়ে, হারাইয়া ফেরি চুকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে। কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমার হৃদয়ে রাখিতে। কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা তো যার জন্মদিন ঘিরে অনুষ্ঠান হচ্ছে
শৈলজারঞ্জন মজুমদার 125তম জন্মজয়ন্তী চলছে। সেটা হচ্ছে সঞ্চারী কলা কেন্দ্রের 41তম না 44তম জন্মদিনে 44 পার হয়ে 45। 45-এ পড়লো। আর তার সঙ্গে যিনি এখন আমাদের গান শোনালেন তার এবছর 80 বছর পূর্ণ হবে। তো আপনি যে এই গানটি শোনাবার আগে যেটা বলছেন যে অন্য সুর, সেই প্রসঙ্গে একটুখানি মানে একটু জানতে ইচ্ছে করে, এরকম কখনো শুনেছেন যে রবীন্দ্রনাথের তো একই গানের বিভিন্ন সুর, বিভিন্ন স্বরলিপি কিছু ক্ষেত্রে আছে, কিছু ক্ষেত্রে নেই? মাঝে মাঝে আসলে খুব যে কথাবার্তা আমার সাথে হয়েছে, আমি অনেক সময় গিয়েছি, তো যাই হোক ওই এক এক সময় বলতেন, মানে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই অমুক গানের সুরটা যেরকম শুনি স্বরলিপিতে সেরকম পাই না, একটু আধটু তফাৎ, সেইটা আমার আরও কানে বাজতো। যে বললাম আমার দিদিরা শান্তিনিকেতনে ছিলেন, ওদের যে কানে কানে গলায় গলায় যে গান আসতো, অনেক সময় বহু গান আমি বলতে পারি, আমার নাইবা হলো পারে যাওয়া, অনেক গানই বলতে পারি যেগুলো একটু একটু আলাদা। তখন শৈলজাদা বলতেন হ্যাঁ আমাদেরও এরকম অনেক হয়েছে। আমি বরং ওর লেখা থেকে পড়ি, এই গল্প উনি বলেছেন, তো আমি ওর লেখা থেকে বরং পড়ি, তাহলে ব্যাপারটা মানে ওনার ইয়েটাও পাবো আমরা। আচ্ছা, তার গানের সুরের ব্যাপারে গুরুদেব খুব অনুভূতিপ্রবণ ছিলেন। দু একটা ঘটনা আমার মনে পড়ছে। আমার মন মানে না দিনরজনী গানটি গুরুদেবের কথায় তার কাছে শিখেছি। গানেরটা সে গান কখনো কখনো আমি বাজতাম, কখনো বা উনি। আমার মন মানে না উনি নিজেই নির্বাচন করে শেখালেন। এই নিয়ে গানটি আমার দ্বিতীয়বার শেখা হলো। এর আগে দিনদার কাছে, মানে দীনেন্দ্রনাথ ঠাকুর, দিনদার কাছে এই গানটি শিখেছিলাম। দুজনের মধ্যে সুরের কিছুটা তফাৎ ছিল। এ বিষয়ে কিছু না বলে আমি বললাম এ গানটা আমি আগে দিনদার কাছে শিখেছি। শুনে গুরুদেব ভীষণ চটে গেলেন। চটে গিয়ে বললেন আমার পাঁঠা ঘাড়ে কাটবো না লেজে কাটবো সেটা আমি জানি, আমি যে সুর শিখিয়েছি সেই সুরেই গাইবে, অন্য সুরে নয়। আশ্চর্য মনে হয়েছিল যখন পরে এই গানের আগে করা স্বরলিপি দেখলাম, তাতে গুরুদেবের শেখানো সুরটি একেবারে হুবহু মিলে গেল। আরও কয়েকটি গানের ক্ষেত্রেও এরকম হয়েছে। তো এগুলোই বলতেন যে উনি ওখানে হতো, কিন্তু যেগুলো পুরনো গান আগে স্বরলিপি হয়ে গেছে সেইগুলো সুরের পার্থক্য গুরুদেবের গলায় হতো না, কিন্তু পরবর্তীকালে গিয়ে ওনার গলাতেও সুরের কিছু কিছু পার্থক্য হতো। তো সেসব নিয়ে অবশ্য অনেক গান এমন হয়েছে। আর এই যে বললাম যে কিছু বিশেষ বললাম না, শুধু আস্তে আস্তে বললাম, তো এটা বলতেন যে গুরুদেব মানে উনি নিজেও রসিক ছিলেন, গুরুদেবও ছিলেন। বললেন জানো গুরুদেব না ঘ্যান ঘ্যানানি পছন্দ করতেন না, তো সেই জন্যে বেশি কিছু বলতাম না। আমার যখন যেটা মনে হতো তখন একটা কাগজে করে চুট করে লিখে রেখে দিয়ে চলে আসতাম। সে তো সেই শেষ বর্ষণ, যে মানে শেষ বর্ষাকালে লাস্ট বর্ষা মঙ্গলের সময়, শেষ বর্ষার মঙ্গলের যে গানগুলো সেগুলো বেহাগ এরকম লিখে দিয়ে আসতেন, যে বেহাগের উপর গান করতেন। এর মধ্যেও রয়েছে ওই শেষ বর্ষা মঙ্গলের যে গানগুলো হয়েছিল, মানে গীতবিতানের বর্ষার প্রকৃতি, বর্ষার গানের ওগো সাঁওতালি ছেলে থেকে শুরু করে ওগো তুমি পঞ্চদশী, এই গানগুলি ওই শেষ বর্ষার গান। এবং শৈলদাদা এই গানগুলো খুব ভালোবাসতেন, কারণ সত্যি এইগুলোর সঙ্গে ওনার একটা ওতপ্রোত যোগ ছিল। কারণ ওই উনি একটু লিখে দিয়ে চলে আসলেন, এটা এরকম সুর বদলে গেল কখনো, ও সব ইচ্ছাকৃতভাবে রবীন্দ্রনাথ অনেক সময় সুর পাল্টেছেন, যেটা ওটা আমরা পরে বলি বরং। তো যাই হোক, তো ওই এটা আমরা করতাম কি, শৈলদাদার জন্মদিন আমরা তথ্যগতভাবে পাই হয়তো বা 1900 সালের 4ঠা শ্রাবণ 19শে জুলাই ছিল, কিন্তু আমরা যেতাম কিন্তু 20 জুলাই। কি বলো?
তনুশ্রীও বলতে পারবে, ও সুরঙ্গ আমার ছাত্রী। তো আমরা 20 জুলাই যেতাম, চৌঠা শ্রাবণ পড়তো সেটা। তো গিয়ে, এবং উনি খুব চাইতেন যে আমরা ওই বর্ষার, যেহেতু বর্ষাকালই ছিল সেটা, ওই শেষ বর্ষার গানগুলো করতাম। শেষ বর্ষা মঙ্গলে যে এবং কখনো কখনো আমাদের বলে বলে দিতেন, তুমি এই গানটা করবে, তুমি এই গানটা করবে। তো গিয়ে আমরা সবাই মিলে বসে সল্টলেকের বাড়িতে এই গানগুলো করতাম। তো সেরকম একটি গানের কথা কিছু মাথায় আসছে? না, সেরকম আমার কথা ছিল না। কথা ছিল না তো কি আছে? না, দুপলিও যদি শোনান, তুমি পঞ্চদশী একটু করি, অল্প করে। শেষ গানটা এটা নিয়ে আবার কেউ ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ বলেছেন যে, আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা তো শরতের গান। না, কেন শরতের গান? মানে খুব কনফিডেন্টলি বলেছে, মায়াবী বলেছেন। আর এটা কি করে হতে পারে? ওটা বর্ষামঙ্গলের গান। আসলে প্রকৃতি একদিকে, প্রকৃতি আর একদিকে উপপর্যায়টা থাকে। শরৎ যেখানে শুরু হচ্ছে, মেঘ কেটে গেছে, সেইখানে ওই গানটা শেষ গান, তারপরেই শরতের গান শুরু হয়েছে সকালবেলা। তো সেই জন্যে ওগো তুমি পঞ্চদশী নিয়েও একটু সুর নিয়ে একটু কথা আছে, একটু বলি। সেটা হচ্ছে প্রথম যে সুরটি করলেন, সেই সুরটিতে একটু কাজ ছিল। এবং এই কাজ বা টপ্পার গান ইত্যাদির প্রসঙ্গে আমি একটা কথা বলেই নি, যে শৈলজা যখন অধ্যক্ষ ছিলেন সঙ্গীত ভবনের, তখন টপ্পার গানের সঙ্গে উনি সবসময় একটা কঠিন তাল বা সুরে কঠিন এমন গানের অল্টারনেটিভ রাখতেন। এবং আমাদের বলেছেন যে টপ্পার গান কিন্তু সকলের জন্য নয়। এবং অনেককেই উনি বলেছেন, না তুমি এই গানটা শিখবে না। এগুলো আমার সামনে ঘটেছে। কেন? তোমার গানে গলায় টপ্পা নেই। মানে এটা শারীরিক যে গঠন, ফিজিওলজিক্যাল কন্ডিশন যেটা, সেইটা অনেকের ক্ষেত্রে হয় না। তার ফলে আমরা অনেক সময় শুনতে পাই, টপ্পাটা কি একটু বলি, দুটো পাশাপাশি নোটের আন্দোলন, দোলন, মানে দুটি পাশাপাশি নোটকে দুলিয়ে দুলিয়ে লাগানো। কিন্তু আরেকটি জিনিস ওটার কাছাকাছি, যেটাকে বলে গমক, মানে একটি স্বরের ওপরেই গলায় আঘাত করা। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই হয়, আমরা এখনও শুনি যে টপ্পার গান হচ্ছে, কিন্তু সেই জায়গাগুলো গমক দেওয়া হচ্ছে। তাছাড়া আরেকটা হয়, অনেকের গলায় আসে না, আমরা দেখব তাদের জটা নড়ে, মানে কণ্ঠে হয় না, শারীরিক এটা হয়। তো এটা আমি এই জন্যে বললাম যে এটা প্রায় সময়ই বলতেন, এবং অনেককেই বলেছেন যে এই গানটা কিন্তু তুমি করবে না। আর ভীষণ রেডিওতে যখন গান করতাম, এটা মনে এসে গেল, তখন বললেন 3টে গান হয়তো উনি বেছে দিয়েছেন যে এই গানগুলো করো। তখন বললো, শোনো, ওদের বলে দেবে ওরা যেন মাঝখানে কথা না বলে, গানগুলো পড়ো। কিন্তু সে তো আমাদের হাতে থাকতো না, অ্যানাউন্সার তো করতেই পারেন। কিন্তু উনি ওটা ভীষণ বিরক্ত হতেন, সুরের রেশ কেটে যায়, ওরা মাঝখানে কথা বলে কেন। চলো, আচ্ছা, যেটা বললাম যে একটু টপ্পার কাজ ছিল, আর পরে দেখলেন যে ওইটা সকলের গলায় আসছে না, তখন সুরটা একটু পাল্টালেন। মানে এটা রবীন্দ্রনাথই পাল্টালেন। শৈলজাদা তখন এইটা উনি বহু গানের ক্ষেত্রে করেছেন, যে বলেছেন যে থাক না, দুবার দুটো স্বর হোক। কিন্তু যখন প্রথমবার করেছিলেন, তখন ওই সহজ সুরটা দিয়েই গানটি হয়েছিল। কিন্তু তারপরে বর্ষামঙ্গলে মোহর্দি গান এবং খুব স্বাভাবিকভাবে টপ্পার কাজটি মোহর্দি করেছিলেন, এবং দুবার দুটো সুর করা হয়েছে। তারপর থেকে ওটা ওভাবেই স্বরলিপি করা হয়েছে, দুটো সুর। ও তুমি
এটা ওই বর্ষা মঙ্গলের 16তম গান ছিল, পূর্ণিমার গান। ওই খানিকটা লেখা হতো, বললেন যে 10টা গান হয়েছে, 1 ডজন হলে ভালো হতো না? তো এরকম করে করে গানগুলো লিখিয়ে লিখিয়ে নিতেন। তারপরে যখন হলো বলে 15টা হলো, এটা হলে 16 কলা পূর্ণ হয়, তাহলে আরেকটা গান চাই। শৈলদাদা এরকম করে করে গান, সেই জন্যে এই গানগুলো ওনার খুব প্রিয় ছিল। আচ্ছা, আরেকটা এই যে সুরের তফাতে কথায়, আমি এটা স্বরলিপিতে নেই, কিন্তু আমি একটি অনুষ্ঠানের জন্য এই গানটি শৈলদাদার কাছে তৈরি করতে গিয়েছিলাম। তো আমাকে উনি বলেছিলেন করতে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুধা এলো না কেহ, তার বাঁশুরির ধ্বনি, আমি পুরোটা করছি না, যার বাঁশুরি ওখানটা, যার বাঁশুরি ধ্বনি শুনে, যার বাঁশুরি ধ্বনি শুনে আমি এইটা করিয়েছিলেন। বোঝা গেল বোধহয় দুটো তফাৎ। এবং ধ্বনি প্রথমটা ছিল বাঁশুরি ধ্বনি শুনে, এটাই স্বরলিপিতে আছে। উনি আমাকে বলেছিলেন ওখানে একটু কাজ দাও এরকম করে, বাঁশুরি ধ্বনি শুনে। তো আমি করলে গানটা আমি ওটা ওরভাবেই করি। সেটা কি ওইটুকুতে একটা জিনিসটা অন্যরকম একটা পাল্টে যায়।
হ্যাঁ, টপ্পা গানের ক্ষেত্রে আমরা জানি টপ্পা গান বেশিরভাগই তো মুক্ত ছন্দে হয়। সেখানে এটা বলতেন প্রথম যে মুক্ত ছন্দ মানে মুক্ত ছন্দ, গানটি মুক্ত আছে কিন্তু ছন্দহীন নয়। এতে বলতেন যে জল যদি মাটিতে ঢালো সে একদম গড়গড়িয়ে গড়িয়ে চলে যাবে, কিন্তু থালায় ঢালবে যেখানে সে তার সীমার মধ্যে থাকবে। এই সঙ্গে আরও একটা কথা আমি বলি, যেটা আমাকে অবশ্য গীতাদি প্রথম বলেন, পরে শৈলজাদাও রিপিট করেছেন অনেক সময়। সেটা হচ্ছে প্রথম সংকলন যে স্বরলিপিগুলো, সংকলন না কি বলবো ওটাকে, প্রকাশিত যে প্রথম দিকের যে স্বরলিপি, সেখানে ইন্দিরা দেবী চৌধুরানীর একটা ফুটনোট থাকতো মুক্ত ছন্দের গানের তলায় লেখা থাকতো বলছি এই জন্য কারণ এখন লেখা থাকে না, ওটা তুলে দেওয়া হয়েছে। কেন হয়েছে ওইটা আমার ঠিক বোধগম্য হয় না। সেখানে লেখা থাকতো যে এই গানগুলির ধরিয়া ছাড়িয়া গাহিবার বিশেষ রীতি গুরুকণ্ঠ হইতে শিখিয়া লইতে হইবে। এই যে ধরিয়া ছাড়িয়া কথাটার যে কতটা মূল্য সেইটা হয়তো এখন কেউ বোঝে না, কাজেই অতিরিক্ত ছাড়িয়া এই গানগুলো গাওয়া হয় এবং তাতে কি হয় কথার বাঁধনটা থাকে না। একটা কথা থেকে আরেক মানে একই শব্দ টপ্পার চোটে চলে যাওয়া। আবার প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথের কি একটা কথা মনে এসে গেল যে উনি একটা ক্লাসিক্যাল গান শুনতে গেছেন, আমি সেটা পড়েছিলাম এই আমাদের কিছুদিন আগে যে একটা ঘরোয়া আসর হলো, যে সেখানে গানটি ছিল খেয়াল গান, চালাতা রাজকুমারী। এবারে উনি শুনতে গেছেন এবং দিলীপ রায় জোর করে নিয়ে গিয়েছিলেন। দিলীপ রায় মানে ডিএল রায়ের ছেলে। তো এসে বললেন আপনার কেমন লাগলো? বলে গান তো যিনি গেয়েছেন তিনি তো ওস্তাদ, তিনি তো খুব ভালো গাইলেন, কিন্তু তার তান কর্তব্যের ঠেলায় রাজকুমারীর আর চলা হইল না। মানে গানটা হচ্ছে চালাতা রার ওপরে পড়ছে সম আসছেই, তারপরে তান, তারপরে হয়ে যাচ্ছে, কাজেই বারে বারে চালাতা রা করেই যে তান হচ্ছে, তো রাজকুমারীর আর চলা হইল। সেইটাগুলিও আমাদের মাথায় রাখতে হয় যে একটা শব্দ বলে সেখানে অতিরিক্ত তান। এবং শৈলজাদা কিন্তু খুব বারে বারে বলতেন যে টপ্পার রবীন্দ্রনাথের গানটা টপ্পা গান নয়, টপ্পার অঙ্গের গান, টপ্পার অলংকার আছে। কাজে সেইখানে মানে খুব ছোট করে টপ্পা ছোট ছোট করে এবং কথাগুলোকে ধরিয়া ছাড়িয়া। আমাকে যে গানটি শিখিয়েছিলেন, মানে আরও অনেক গানই শিখেছি, কিন্তু এই গানটির সময় উনি একেবারে কি রাগিনী বাজালে হৃদয়, আমি করছি পরে, কি রাগিনী বাজালে হৃদয়ে মোহন, এরকম করে আমার কোলের ওপর তাল ফেলে ফেলে উনি এইভাবে বলেছেন যে এরকম করে যে ছাড়বে ধরবে। করি? হ্যাঁ নিশ্চয়। আমি প্রথম যে ক্যাসেটটা করেছিলাম অনেক কাল আগে, ওরকম সময়ই হবে বোধহয়, ইবিআই থেকে ওইরকমই 94-95 এই গানটা। 94-95 একটু আগে হবে হয়তো, আর একটু 92-93 হতে পারে। কিন্তু তখন আমি কিন্তু শৈলজাদার কাছে গেছি, মানে কারণ এই কি রাগিনী, তাহলে তো আরেকটু আগে 94, উনি তো 92-তে চলে গেছেন। আরে আমি খালি 90 বলছি, 90 নয় 84, হ্যাঁ মানে 80-এর দশকে আর একটু পরে আর কি হতে পারে। তো শৈলজাদা আমাকে কি রাগিনীটা বলেছিলেন যে তুমি ক্যাসেটে করো, কারণ ওনার কাছেই শেখা। এবং তারপরে আমি রেডিওতে করেছি, অনেকটা অনুষ্ঠানে করেছি, উনি আমাকে বারে বারেই বলতেন এই গানটা করতে।
আমি শুনি দেবারজনী তারে ধ্বনি তারে প্রতিধ্বনি আমি শুনি দেবারজনী তারে ধ্বনি তারে প্রতিধ্বনি তুমি কেমনে পরশিলে তুমি কেমনে পরশিলে কোথা হতে প্রাণ কেড়ে আনো তাহা তুমি জানো তুমি আচ্ছা আমি বলি বলি মানে আমার মনে হলো উনি বলতেন প্রায়ই গল্প করতেন রবীন্দ্রনাথকে কিছুই না হয়তো ওই ওখানকার গাছপালা থেকে কিছু ফুল নিয়ে দিতেন বললেন যখনই দিতাম গুরুদেব দুহাত বাড়িয়ে নিতেন এবং এটা আমি আমার দাদু ঠাকুরদার কাছে শিখেছিলাম মানে উনিও দেখতাম উনি সবসময় দুহাত বাড়িয়ে নিতেন এবং শৈলজাদা ওই যে বললাম যে আমাকে ডেকে নিয়েছিলেন যখন গানের ক্লাসও হতো মানে আমি খুব মানে শুধু মহড়া ছাড়াও আমি তো গেছি গান শিখতেও গেছি আরও কয়েকজন হয়তো এসেছে তারা তার গুরু দক্ষিণা সবার কাছ থেকে কালেক্ট করে নিয়ে দিচ্ছেন একেবারে হামলে পড়তেন ওর কাছ থেকে নেবে না ওকে কিন্তু আমি ডেকে এনেছি ওর কাছ থেকে নেবে না তো কিন্তু কিছু তো দিতেই হয় তো খুবই সামান্য জিনিস আমি উপহার নিয়ে যেতাম কিন্তু একবার মনে আছে উনি যেখানে গান শেখাতেন একটা একটু ডিভানের মতন একটা ওখানটাতে উনি হয়তো শুয়ে থাকতেন যখন অন্যেরা যদি আগে পৌঁছে গেছে হয়তো তার উপরে উঠে বসে এসরাজ নিয়ে শেখাতেও শুরু করেছেন তো ওখানেতেই থাকতেন তো আমি ওরকমই একটা বেড কাভার শান্তিনিকেতনের টিপিক্যাল ওরকমই তন্তুজতে তখন পাওয়া যেত একটু বোনটের মধ্যে ডিজাইন করা এবং আমি নিয়ে গেছি সেটা একটা গেরুয়া তার মধ্যে একটু লাল আর হলুদ দিয়ে ওটা কাজ করা আমি নিয়ে যেই দিয়েছি দিয়ে এরকম করে শৈলজাদার কাছে উনিও দু হাতে ওটাকে আমি খুলে দিয়েছি ধরে তাকে কমলা কমলা মানে ওনার ভাইয়ের বউ উনি থাকতেন কমলা কমলা দেখো জয়ন্তী আমাকে শান্তিনিকেতনের মাটি এনে দিয়েছে মানে একটা জিনিস গ্রহণ করার মধ্যে যে মানে কিভাবে গ্রহণ করেছেন অন্তর থেকে মানে এটা আমার মনে হলো যে এটা মানে একজন বড় মানুষের গুণ এরকমই হয় মানে ধরে বলছেন দেখো আমাকে শান্তিনিকেতনের মাটি এনে দিয়েছে বলে ওই বেড কাভারটা উনি গায়ে জড়িয়ে বসে আমাদের গান শেখালেন আর একবার অনেকগুলো কথা গল্প বলছি না আরেকবার আমার বাড়িতেই আছে ফুলটি ওটাকে রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন বনপুলক মানে খুব হালকা একটা গন্ধ হয়
ওটা রঙ্গন আমরা যেটা দেখি তারই সাদা ভ্যারাইটি, খুব হালকা মিষ্টি একটা গন্ধ হয় তার। ওই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন বনপুলক। তো যখন হয় তখন একেবারে গাছ ভরে হয়, আমার চারপাশেই ওটা লাগিয়ে দিলেই হয়, খুবই অযত্নের গাছ। তো আমি এসব জানতাম না, মানে ঘটনাটা আমি সেই অনেকগুলো এরকম নিয়ে গেছি এবং গিয়ে উনি বসেছিলেন, আমি ওই খাটটার সামনে ফুলগুলো যেই রেখেছি তাকে বলেছে, দেখেছো কমলা, এদিকে এসো। আমি গুরুদেবের পায়ে এমন করেই বনপুলক দিতাম, জয়ন্তী কিন্তু আমাকে সেরকম করেই দিল। মানে এই দেওয়াটা, মানে ওই যে শেষের কবিতায় লিখেছিলেন না, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়। তো এই গ্রহণগুলো এত বেশি মানে লাগে, মনের ভেতরে থেকে যায়, তাই জন্য মনে হলো যে এটা একটু বলি। যে একটা অভিজ্ঞতা আমি একটুখানি বদলে যাওয়ার গানের কথা, সেটা শৈলজাদা বলতেন যে ছোটবেলায় যখন গান শিখতাম, মানে তখন শান্তিনিকেতনে যাননি বলে, আমি সে পরে যখন আমার আগে শেখা কিছু গান কখনো শুনিয়েছি, বলতেন যে এটা কোথায় পেলে, যে জানি না তো, এরমই তো শুনেছি। তো পরে শৈলজাদা বলতেন যে শান্তিনিকেতন থেকে কলকাতা হয়ে যতক্ষণে নেত্রকোনা পৌঁছতো ততক্ষণে গানের চেহারা পাল্টে গেছে। সেই সব মনে হলো। আর আমি একটু জাস্ট নীলিমা সেন তার একটা স্মৃতি কথায় শৈলজাবাবুকে নিয়ে দুটো ঘটনা একটু ছোট ছোট আমার মনে হলো একটু বলি। মাসিমা তত একটু জল খেয়ে নিই। তো সেটা হচ্ছে, উনি সারা জীবন গুরুদেবের গানের সাধনায় কাটিয়েছেন। রবীন্দ্রসঙ্গীতকে উনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কিন্তু ওর মধ্যে আরেকটি দিক বিশেষ করে আমার নজরে পড়েছে, যারা গুরুদেব রবীন্দ্রনাথের গানকে ভালোবেসেছে তাদেরও তিনি ভালোবেসেছেন। আমাদের সঙ্গে এমন অনেকে ছিল যাদের হয়তো গান শিখবার ক্ষমতা খুব একটা ছিল না, কিন্তু আগ্রহ ছিল একান্ত। শৈলজাদা গান শেখাতে যেমন ভালোবাসতেন তাদেরকেও তেমনি ভালোবাসতেন, তাদেরও টেনে নিতেন গানের মহড়ায়। অনুষ্ঠানের দিনে তারা মঞ্চে বসার সুযোগ না পেলেও গান শিখতে পেরে এবং কিছুদিন সকলের সঙ্গে বসে গান করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করত এবং শৈলজাদাও তৃপ্ত হতেন। আশ্রমের অনেক গৃহিণী যাদের গানের গলা ছিল কিন্তু বিশ্বভারতীর কোনো ক্লাসে বসার সুযোগ ছিল না, তাদের নিয়ে শৈলজাদা একটি গানের ক্লাস শুরু করেছিলেন। তারা এই সুযোগ পেয়ে খুবই খুশি হয়েছিলেন। আমরা ওদের সঙ্গে একসঙ্গে বসে কত গান গেয়েছি এবং শিখেছি, সে কথা মনে হলে খুব আনন্দ পায়। আরেকটি ছোট ঘটনা, শান্তিনিকেতনের বাইরেও যখন থেকেছেন গান ছাড়া থাকতে পারেননি। গান শিখবার দল জুটে গিয়েছে, তাদের নিয়েই একটা ছোটোখাটো অনুষ্ঠান করে ফেলেছেন। ওর শিক্ষাদানের মধ্যে একটি দিক আমায় বিশেষ আকর্ষণ করেছিল, গানের কোন কথাটিতে কোমল সুর লেগেছে, কোন জায়গাটিতে কেন একটি স্বরের বিশেষ ব্যবহার হয়েছে তার সুন্দর বিশ্লেষণ ওর কাছে পেয়েছি। গান শিখতে গিয়ে বলেছে কথা দিয়ে সুরটিকে মনে রাখতে। সুরের সঙ্গে কথার যে মিল, ওই বয়সে তিনি আমাদের প্রথম দেখতে শিখিয়েছিলেন। হ্যাঁ, এই বিয়েতে শৈলদাদাও কাছেও যেগুলো শুনেছি, যে ওই যে বললাম একটু আগেই, মানে উনি প্রায়ই বলতেন রবীন্দ্রনাথ ঘ্যান ঘ্যান পছন্দ করতেন না। শেষের দিকে আমরা অনেক গান পেয়েছি শৈলজাদার স্বরলিপিতেও, বা হয়তো আগেও কিছু পেয়ে থাকবো। সেই গানগুলি মানে শুরু হয়ে ক্রমান্বয়ে গেয়ে এসে শেষ হয়ে যায়, মানে ফিরছে না, মানে মুখে বারে বারে স্থায়ীতে ফিরছে না। বলতেন যে কথা, এটা হচ্ছে মনের আরতি, বলার কথা, এটা বলে ফেলেছি। উনি তো ঘ্যান ঘ্যান পছন্দ করতেন না, তাই আর ওটা বলার দরকার নেই। একটি গান আমার এখন মনে পড়লো, বাণী মোর নাহি, গান যে ওই রকম পরপর চলে আসে এবং স্বরলিপির শেষে যুগলদারি দিয়ে গানটি ওখানেই শেষ হয়। মানে এরকম গান আমরা পেয়েছি অনেক। আর হচ্ছে সেটাও শৈলজা মজা করে বলতেন যে রবীন্দ্রনাথ তো আমাদের দিতে এসেছেন,
মানে আমরা ওর কাছে নেব, উনি দিতে এসেছেন, তাই সবসময় হাত উনি উপুর করে থাকতেন, উপুর করে থাকতেন, হাত চিৎ করতেন না। ওই জন্য ওনার তার প্রবর্তিত ফলে তালে গানে উনি যখন নিজে সুর রচনা করতেন তখন ছন্দে ছন্দে সুর রচনা হতো। ওনার সৃষ্ট বললে এখন অনেক গণ্ডগোল হয়, সে অনেকে এই নিয়ে তর্ক করছেন। ওনার যে নতুন করে প্রবর্তিত যে তালগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে কোথাও কোনো ফাঁক নেই। আর সেটা ছাড়াও পরবর্তীকালে শেষের দিকে এবং মনে কি দ্বিধা আরও আগেকার গানটি দুই ছন্দে রচনা, কারণ ওখানে যদি কাহার বা হয় তা কিছু কিছু জায়গায় অহেতুক থামতে হয়, যাতে ওই যে কথার বলার যে রেশটা সেটা কেটে যায়, সেটা থাকে না। যার জন্যও বললাম যে টপ্পার অংশটাও বলতেন ছোট ছোট করে বলবো, এই অতিরিক্ত টপ্পা দেবে না। সেই জন্যে দুই ছন্দে, তখন কারণ কাহার বা হচ্ছে না অনায়াসে, তখন বারে বারেই তাল উল্টে যায় যদি করতে হয়, তো সেই জন্যে দুই ছন্দে প্রচুর গান আমরা পরের দিকে অনেক গান পেয়েছি। প্রথম দিকেও কিছু কিছু ছিল, শেষের দিকে আমরা শেষ বর্ষমঙ্গলের মধ্যে আজি তোমায় আবার চাই শোনাবার, সে দুই ছন্দ। হ্যাঁ, আজি ছোট ছোট দুই ছন্দ। হ্যাঁ, আর ষষ্ঠী, সেটা আমাদের তো আমরা করবো, সেটা দিয়ে শেষ করবো। ও শৈলজাদাতেও মানে অত্যন্ত মানে সুর নিয়ে অত্যন্ত স্পর্শকাতর ছিলেন, স্বরলিপির মতন হবে, এবং এটা বলতেন ঠিক। এবং আমিও দেখেছি, আমরা এতদিন যারা গান করছি তারা দেখেছি যে এত ভালো ভালো মানে বিজ্ঞ সঙ্গীতজ্ঞরা, তার কাঙালিচরণ সেন, অনাদি দস্তিদার, এসব লোকেরা যারা ওনার, দীনেন্দ্রনাথ তো আছেনই, দীনেন্দ্রনাথ বা ইন্দিরা দেবী চৌধুরানী তো আছেনই, এত ভালো স্বরলিপি। এবং রবীন্দ্রনাথ নিজে এতটা নিজের গান সম্বন্ধে ভালোবাসা যেমন ছিল, সচেতন ছিল, আত্মবিশ্বাস ছিল যে আমার গান লোককে গাইতেই হবে। এই থেকে এই ডকুমেন্টেশন কিন্তু আমরা অন্য কোনো গানের ক্ষেত্রে সেরকম করে পাই না। এটাও বলেছে আমার কিছু মানে আমি তো সমস্তটাই দিয়ে দিয়েছি, এটা পুরোপুরি পরিপূর্ণ, নতুন করে এর মধ্যে কিছু করার নেই। এটাও বলেছেন যে আমার গানে আমি তো কোনো ফাঁক রাখিনি, যে কেউ সেই ফাঁক ভরে দিলে আমি কৃতজ্ঞ হব। এগুলো মানে এটা আর এই যে এত সুন্দর করে স্বরলিপি করা, স্বরলিপিতে দুটো জিনিস থাকে না আমাদের স্বরলিপিতে, এক হচ্ছে লয়, কি লয়ে গাইব তার কোনো নির্দেশ থাকে না, আর যেটা থাকে না ভাব। কিন্তু ভাবটা কোথা থেকে পাবো? গানের বাণী থেকে পাবো। তো শৈলজাদা বলতেন, এবং পরবর্তীকালে গীতাদির কাছে যেটা আমি ভীষণভাবে মানে আগেও পড়েছি, মানে গানের কথা নিয়ে আমি খুবই মাথা ঘামাতাম, ওটা বোধহয় আমি একটু অবসেশন ছিল আমার। কিন্তু গীতাদির কাছে যাওয়ার পর ওই আমাকে বলতেন কোন গানটা করবি, খুল্লা পড়। ওই যে খুল্লা পড়তে পড়তে তখন দেখেছি যে গানটা ভালো করে পড়লে তবে গিয়ে গানের ভাবটা কি, বক্তব্যটা কি, সেটা না জানলে তো ভাবটা আসবে না। এবং আমার নিজের মনে হয় যে গানটা একটা নাটকের ডায়ালগের মতো। নাট্যকার যেমন ডায়ালগটি লিখে দিলেন, সেইটি যিনি করছেন মঞ্চে তিনি নন, অথচ কাকলি সেই চরিত্রটা করছেন সুচিত্রা, এবার তাকে সুচিত্রা হতে হচ্ছে। তো এই যে গানটার যে বক্তব্য, সেই বক্তব্যটা আমাকে ডায়ালগের মতনই বলতে হবে। মানে ডায়ালগ বলতে আমি যেটা বলছি যে কথাটা আমার, আর রবীন্দ্রনাথ লিখে গেছেন, কিন্তু এবার আমি ওটাকে এমনভাবে আত্মস্থ করেছি যে এটা আমার কথা। আমি যদি সেই কথাটা বলি তবে গানের ভাব ঠিক মতন ব্যক্ত হবে।
না, লয়ের স্বাধীনতা তো অবশ্যই থাকে, কিন্তু সেটা আমাকে এই লয়ের প্রসঙ্গে আমরা একটা গানে আসবো। আর লয়টাকেও বুঝতে হবে গানের বাণীটাকে দিয়ে। বাণীটা কি চায়, আমরা কি ওই গানটা গেয়ে নেব, লয়ের গানটা যেটা আমি যেটা বলছি। শৈলজাদা একটা অনুষ্ঠানে, ওই বর্ষারই অনুষ্ঠান, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আমি আসলে উনি শান্তিনিকেতনে যখন ছিলেন তখন যেরকমভাবে শিখিয়েছেন, তাতে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে এরকম লয় করিয়েছেন, তখন হয়তো ভাবেননি। এবং আমি মনে করি আমি ওনার জীবনের শেষ 8 বছর আমি ওকে পেয়েছি। এই যে শেষ বছরগুলো পাওয়া, একটা মানুষের অনেক পরিবর্তন, ভাবনা চিন্তার উন্নতি, তার একটা ভাবনা থেকে আর একটা অনেক পরিবর্তন এগুলো হয়। কাজে আমার মনে হয় আমি একদম মানে যে শৈলজা, যাকে একদম ক্রিম অফ শৈলজা তাকে পেয়েছি। তো তখন উনি এই লয় সম্বন্ধেও কিন্তু অনেক মত বদলেছেন। এই চাঁদের হাসির বাঁধ ভেঙে এরকম করে উনি শিখিয়েছেন আগে। আমি নাম করেই বলছি, প্রসাদ দাকে বলেছেন গানটা করতে, প্রসাদ দা গাইবেন, আমরা তার সাথে মাঝে মাঝে যোগ দেব। উনি ধরেছেন। আর খুব সর্বজনবিদিত একটা জিনিস আছে যে উনি এই হাতে তো এসরাজ থাকতো, এই ছোটটা দিয়ে টুক করে একটু দিতেন, তখন বলছে এরকম করে দিয়ে বলছেন, তোর হাসির যখন বাঁধ ভাগে তখন কি কিরম করে হাসিস, হা 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 এরকম করে হাসিস না হা 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 করে হাসিস। তো আমি কিন্তু বুঝেছি যে আগে উনি যে লয় শিখিয়েছেন ওটা শিখিয়েছেন, কিন্তু পরবর্তীকালে উনি বুঝেছেন যে লয়টাকে আরেকটু দ্রুত হতে হবে। আমরা সে গানটা গাই। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ
প্রথমে বলছিলাম যে কোন মানে কথার কোথায় দম নেব। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা, আমাদের তালের ঝোঁকে এসে যায় ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা, কিন্তু তোমার গন্ধ সুধা কথাটা তো বলতে হবে। তো আমরা কোন দিকে যাবো এবার? আপনি আরেকটা বিলাপের কথা কথাটা ভুলে বলতে গেছি। পারেন। বলতে ভুলে গেছি যে উনি ভীষণ স্বরলিপি এত পুঙ্খানুপুঙ্খ করে শেখাতেন, মানে এটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। এবং সেই স্বরলিপি গাইলে কিন্তু বাণীর যে বক্তব্য সেইটা কিন্তু একদম স্পষ্ট, ঠিক ঠিক জায়গায়, ঠিক ঠিক সুরটা, ঠিক স্পর্শ সুরগুলো যেখানে ঠিক যেখানে যেটা দেবার সেটা। চলেই কাজেই আসে। স্বরলিপি শুদ্ধ গাইলে যে আমাদের গান কাঠখোট্টা হবে সেটা কিন্তু আমি মানি না। স্বরলিপি ঠিক রেখে, একদমই যথাযথ রেখে, আমি যদি বাণীর কে মাথায় রেখে এবং আত্মস্থ করে গানটা গাই তাহলে ওটা হবেই। এইগুলো যে উনি এত পুঙ্খানুপুঙ্খ করে দেখাতেন, সেই জন্য ওকে বলতেন তুমি তো স্যানিটারি ইন্সপেক্টরের মতন করো। রবীন্দ্রনাথ শোলাদাকে বলতেন যে স্যানিটারি ইন্সপেক্টর, তো স্যানিটারি ইন্সপেক্টরদের খুব ইয়ে করে দেখতে হতো। আর যেটা বলি সেটা হচ্ছে যে উনি শৈলজার এক সময় তখন স্বাধীন হয়নি ভারতবর্ষ, সেরকম সময়েও উনি রেঙ্গুনে প্রায়ই যেতেন। রেঙ্গুনে প্রচুর অনুষ্ঠান করতেন রবীন্দ্রসঙ্গীত প্রচারের জন্য, কারণ রেঙ্গুনে তখন প্রচুর বাঙালি থাকতেন। সেখানে মানে এখানকার লোকজন, মোহর্দি, অশোকতরু, মানে অনেকেই তাদের যেমন নিয়ে কিছু কিছু বাছা বাছা কাউকে নিয়ে যেতেন এবং ওখানকার বাঙালিদের নিয়ে প্রচুর নৃত্যনাট্য করেছেন। এবং তারা রেঙ্গুনের নাচটার নাম কি পোয়ে, সেই আবার যেমন ক্যান্ডি সিংহল থেকে আনিয়েছিলেন, করেছিলেন রেঙ্গুনের পোয়ে নাচটি ওখান থেকে, মানে যারা যেত তাদের শিখে নিতেন। আর রবীন্দ্রিক গান যেরকম হতো সেগুলো প্রচুর অনুষ্ঠান করেছেন উনি রেঙ্গুনে। আজকে একজন আমার এক বন্ধু আসবেন বলেছিলেন, কিন্তু যাই হোক আসতে পারেননি। উনি রেঙ্গুনে থাকতেন এবং তখন সেগুলো দেখেছেন। আর তাছাড়া তো মানে যদিও তখন ভারতই ছিল পূর্ব বাংলা, তখন যেমন গেছেন, পরবর্তীকালে বাংলাদেশেও প্রচুর গেছেন, শিখিয়েছেন, অনুষ্ঠান করেছেন। হ্যাঁ, এই আচ্ছা, এবারে আমরা শেষ গানে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজি ছড়ো ছড়ো, ওই মাইকটা একটু কাছে নিন। হ্যাঁ, মাইকটা একটু কাছে নিন। হ্যাঁ, আমি ওইটা একটু পড়ি। আমরা হয়তো অনেকে জানি না, আবার জানিও। সেটা হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথের সর্বশেষ নাটক লেখা, এবং যেখানে উনি নিজে অভিনয় করেছেন। তো ডাকঘরের জন্য উনি অনেকগুলো গান লিখেছিলেন, পরে সেগুলো মহড়া হয়েছিল কিন্তু মঞ্চস্থ হতে পারেনি। আমি এটা খুলে সেই জায়গাটা চোখে পড়ল। আচ্ছা, সেটা হচ্ছে 1939 সাল। সম্মুখে শান্তি পাড়াবার গানটি রচনা করে গুরুদেব আমায়কে দুপুর 1টায় ডেকে পাঠিয়েছিলেন। সাধারণত এরকম সময় গান শেখাবার জন্য ডাকতেন না। আমি গানটি যথারীতি গলায় তুলে নিয়ে যখন স্বরলিপি করে চলে আসছি, তখন পেছন থেকে ডেকে গুরুদেব ধ্যানগম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজ আমি প্রত্যক্ষ যা দেখলাম তাই এখানে লিখে রেখে গেলাম, কিন্তু এ গানটি আমার অন্যান্য গানের মতো তুমি কাউকে শিখিও না। আমার যখন হয়ে বয়ে যাবে তখন এই গানটি করে দিও, কিন্তু তখন তুমি আমাকে আর কাছে পাবে না। অন্য গানের মতন এ গানটি কিন্তু তুমি আর কাউকে আগে শিখিও না।
আর রিহার্সালের সময়ও গানটি গুরুদেব গাইতেন। আরেকটা মজার কথা পেয়ে গেছি, দাঁড়া তারা এর মধ্যেই পাবো। এই মহড়া যখন চলছিল তখন গুরুদেব 2-3টি গান গাইতেন, গান তৈরি করেছিলেন করবেন বলে। তো তখন তো তার বয়স হয়েছে, বুঝতেই পারছি আমরা, 1939 সাল। তখন উনি শৈলজাদাকে বলতেন যে আমি না স্কেলগুলো পাই না, সেটা আমাদের গল্প করেছিলেন যে স্কেল পাই না, তো তুমি একটু এসরাজটা বাজাবে। বলছেন তো এটা তো নাটক, আমি কাছে গিয়ে কি করে এসরাজ বাজাবো? বলে আচ্ছা, আমি তো একটা কোথাও বসে গাইবো, আমি তো ঘুরে ঘুরে গাইতে পারবো না, আমার পেছনে একটা পর্দা লাগিয়ে দিতে বলবো, তুমি ওই পর্দার পেছনে বসে এসরাজটা বাজাবে, তাহলে আমি স্কেল পেয়ে যাব। আমরা অনুষ্ঠানের শেষেই চলে এসেছি, যে গানটি গাইছি আমরা সবাই মিলে গাইব, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। এই গানটি একটা সুরে তৈরি হয়েছে এবং শেষের দিকে আমরা জানি রবীন্দ্রনাথের গানের সুর করা, যদি আমরা খেয়াল করে একটু ক্রোনোলজিক্যালি দেখি, আমরা অনেকগুলো ভাগে ওটাকে ভাগ করতে পারি, অনেক রকম। একদম প্রথমে যেমন জ্যোতিরিন্দ্রনাথের পিয়ানোর সঙ্গে সুর, কথা বসিয়ে গান তৈরি করা যেমন ছিল, ভাঙা গান অন্য প্রদেশের গান থেকে নেওয়া ছিল, এমনকি পরবর্তীকালে গদ্যে গান বসিয়েছেন, এমনকি একদম শেষের দিকে গানকে ভেঙে গদ্য করেছেন। এরকমভাবে আমরা অনেকগুলো ভাগে যেতেই পারি। তো শেষের দিকের গানগুলো একটু, যেহেতু শৈলজা রঞ্জনকে পেয়েছিলেন, এবারে আরেকটা বলি, শৈলজাদা ভীষণ ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন। কলকাতা থেকেই উনি যখন গেছেন তখন মানে উনি নিজে বলেন আমি দুরন্ত হারমোনিয়াম বাজাতাম, কিন্তু রবীন্দ্রনাথ তো খুব একটা হারমোনিয়াম পছন্দ করতেন না, এবং উনি কিছু এসরাজও শিখেছিলেন কলকাতাতে। এবার সেই এসরাজটা স্বাভাবিক মানে মনোমতো হয়েছিল, তো তখন পরে উনি আবার এসরাজ কার কাছে জানি শেখেন, তো এবং সেই এসরাজই ব্যবহার হতো। এবং স্বাভাবিকভাবে এসরাজে যেহেতু মিড় টানা যায়, সেই জন্য টপাঙ্গের গান মিড় প্রধান গান আমরা রবীন্দ্রনাথের জীবনের শেষের দিকে খুব পাই। নিবিড় মেঘেরও ছায়ায় পুরো গানটি অসম্ভব সুন্দর মিড়ের আসছে। তো যাই হোক, তখন উনি একটা গান রচনা করলেন, করে সুর দিলেন এবং বেশ একটু টেনে টেনে হলো। তারপর গানটা যখন শেখাতে গেলেন, রবীন্দ্রনাথ নিজে খেয়াল করলেন যে ছেলেমেয়েরা পারছে তো নাই, তাদের ভালো লাগছে না, ওই যে একটু ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। তো প্রতি ওনার মন খারাপ হয়েছে, সে বললেন যে গানটা হলো না। তখন শৈলজাদা খুব মানে উনি যেরকম প্রবোধ দিতেন, আমার তো বেশ ভালোই লেগেছে, হ্যাঁ ঠিক আছে তোমার ভালো লেগেছে, ওদের বোধহয় ভালো লাগেনি। ওরে তো যাই হোক হয়ে গেছে। পরের দিন আবার যখন মহড়ায় গেছেন, বলে আজকে শোনো ওই গানটার একটা অন্য সুর। তখন খুব জমাটি কাহারবায়, আগেরটা ষষ্ঠী তালে ছিল, এবারে জমাটি কাহারবায়। এবারে কাহারবায় যখন জমাটি হচ্ছে তখন বাণী ওই এক কথা, প্রথম ষষ্ঠী তালের টানা গানটাই ছিল উদাসী মেঘে, গানের বাণী তখন বদলে গিয়ে হয়ে গেল উদ্ভ্রান্ত মেঘে। এবারে সুর করলেন, সুর করে মানে এগুলো আমি বললাম না, জন্মদিনে আমরা যখন যেতাম এগুলো শৈলজাদা বলতে খুব ভালোবাসতেন। উদ্ভ্রান্ত মেঘে তখন একটা খুব চড়ায় একটা সুর এলো, এদের সকলের গলা উঠছে না, তখন নামিয়ে দিলেন। কিন্তু শৈলজাদা, ওই যে বললাম, শৈলজাদা সবসময় সব গানই রেখে দিতে চাইতেন। এই দুটো সুরই রাখা হলো, রাখাও যেমন হলো, আবার সুরটাও বলে দুবার দু রকম করে গাওয়া হবে, গান সুর বাদ দেও না।
তো বলতেন রবীন্দ্রনাথের গান সুর করেছেন রবীন্দ্রনাথ, সেইটা হেলায় ফেলায় চলে যাবে। না, ইনফ্যাক্ট তো- আমারও দুটো সুর শুনলে একটা মনে হয় খুব ডিপ্রেশন, অনেক ঘ্যান ঘ্যান করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই সুরটা ষষ্ঠীর মধ্যে ওই রয়েছে। ঘ্যান ঘ্যান ভালোবাসতেন না, যেটা আমরা রবীন্দ্রনাথ ওই গানটাতে পাই, তোদের শেখালাম, শেখাইনি আবার এখনো। আজি ঝড়ে ঝড়ে যেটা বল দুই কি গান ছন্দে, শেখালাম? সেখানটাতে কিন্তু খুব ব্রাইট, মানে সেখানে হচ্ছে ঝমঝম করে রিমিকি বৃষ্টি ঝিমিকি হচ্ছে। থামাও রিমিকি ঝিমিকি বলি শোনো, ঝিল্লি ঝনক ঝন ঝন, ওই রিমিকি ঝিমিকি ঝিঝির ঝিঝির বৃষ্টি ভাল লাগছে না। এসো হে দুর্দম বীর এসো হে, সে ঝমঝম করে এবার বৃষ্টি পড়বে। না, সেটাই চলো। বলছি যে আজি ঝড়ে ঝড়ে দুই ছন্দে কিন্তু কখনোই মনে হয় না যে টিক টিক করে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু মানে ঝমঝম একদম করে বৃষ্টি ঝমঝম। হচ্ছে। মানে পুরো দুটো ছবিটাই বদলে যায়, সুরের ধরনটা, ছন্দের। তো ওটা দিয়ে শুরু করে আপনি কি আগে আসুন। আছে ঝড় 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 বাদল দিনে, আছে ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানি রে জানি রে পিছনে কেন যে মন
মেঘময়